হ্যালো ফ্রেন্ডস, সন্তানের জন্যে অনেকেই বারবার চেষ্টা করছেন কিন্তু তা সত্ত্বেও সফল হতে পারছেন না। আজকে আমি আমার ভিডিওতে আলোচনা করব কখন সহবাস করলে সন্তান ধারণের ক্ষমতা সবচেয়ে বেশি থাকে। মেয়েদের যেমন প্রত্যেক মাসে পিরিয়ড বা মাসিক হয়, সেই রকমই সাদাস্রাবও যায় প্রত্যেক মাসে। আর এই সাদাস্রাবের 4 প্রকারের ধরন হয়ে থাকে। প্রথম প্রকার যে অবস্থা, সেই সময় যদি সহবাস করা হয় তাহলে সন্তান ধারণের যে ক্ষমতা সেটা একদম থাকে না বললেই চলে। দ্বিতীয় এবং তৃতীয় যে অবস্থা সাদাস্রাবের, তখন যদি সহবাস করা হয় তাহলে সন্তান ধারণের যে ক্ষমতা সেটা বৃদ্ধি পায় খুব অল্প পরিমাণ। আর চতুর্থ ধরনের যে সাদাস্রাবের অবস্থা, তখন যদি সহবাস বা মিলন করা হয় তখন কিন্তু সন্তান ধারণের ক্ষমতা সবচেয়ে বেশি সম্ভাবনা থাকে। এই যে 4 ধরনের সাদাস্রাবের কথা বললাম, এই সাদাস্রাব আমরা চিনব কী করে? প্রথম যে অবস্থা, সেই অবস্থা হলো মাসিকের পরপরই, যখন একেবারে সাদাস্রাব যায় না, মাসিকের যে রাস্তা সেটা শুকনো মনে হয়, তখন যদি সহবাস করা হয় তাহলে কিন্তু সন্তান ধারণের ক্ষমতা সম্ভাবনা থাকে নায়ের সমান, মানে থাকে না, একদমই থাকে না। দ্বিতীয় যে অবস্থা, এই সময় মাসিকের যে রাস্তা সেটা হালকা ভেজা মনে হয়, হাতে ফিলও করা যায় না, চোখে দেখতেও পাওয়া যায় না। এই সময় যদি সহবাস করা হয় তাহলে বাচ্চা ধারণের যে ক্ষমতা সেটা প্রথম অবস্থার থেকে একটু বাড়ে। এই যে সাদাস্রাবের যে প্রথম এবং দ্বিতীয় অবস্থা, এটা কিন্তু সবার মধ্যে দেখতে পাওয়া যায় না। যাদের পিরিয়ড সাইকেল ছোট তাদের ক্ষেত্রে এই 2 অবস্থা মাসিকের যে সাইকেল তার মধ্যেই চলে যায়। তৃতীয় যে অবস্থা হলো, এই সময় ঘন এবং আঠালো সাদাস্রাব চাই, যেটা যদি আমরা আঙ্গুলের মধ্যে নিই, আঙ্গুলের মধ্যে আঠার মতো লেগে থাকে। এই সময় যদি সহবাস করা হয় তাহলে সন্তান ধারণের যে ক্ষমতা সেটা থাকে আগের যে 2 অবস্থা তার থেকে আরেকটু বাড়ে। চতুর্থ অবস্থায় সাদাস্রাব ডিমের সাদা অংশের মতো দেখতে হয়, মানে পাতলা, পিচ্ছিল এবং স্বচ্ছ হয়। সেই সময় আমরা যদি সাদাস্রাব দুটো আঙ্গুলের মধ্যে নিয়ে স্ট্রেচ করি তাহলে দেখব সুতোর মতো সেটা লম্বা হচ্ছে। আর এই সময় যদি সহবাস করা হয় তাহলে সন্তান ধারণের যে সম্ভাবনা সেটা সবচেয়ে বেশি থাকে। আর এই তৃতীয় এবং চতুর্থ যে অবস্থা, এটা প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই কিন্তু দেখা যায়। চতুর্থ অবস্থা শেষ হলে আবার সাদাস্রাব ঘন এবং আঠালো হয়ে যায় বা একেবারে নাই হয়ে যায়। কিছু কিছু মেয়েদের ক্ষেত্রে মাসিকের বা পিরিয়ডের আগে পাতলা সাদাস্রাব যেতে পারে, কিন্তু সেটা গর্ভধারণের সাথে কোনোভাবে সম্পর্কিত নয়। তাহলে আমাদের কি করতে হবে? তৃতীয় অবস্থা শুরু হওয়ার সাথে সাথে গর্ভধারণের চেষ্টার জন্য সহবাস করতে হবে। আর চতুর্থ অবস্থা শেষ হয়ে যাওয়ার পরেও 3 দিন পর্যন্ত সহবাস করতে হবে যারা বাচ্চা নিতে চাইছে। কারণ এক্ষুনি বলেছি, চতুর্থ অবস্থায় গর্ভধারণ বা বাচ্চা নেওয়ার সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি। আমাদের প্রত্যেকটা মেয়ের শরীর কিন্তু আলাদা আলাদা, একই রকম নয়। তাই এই যে সময়, এই যে ইম্পর্টেন্ট সময়টা, এইটা যাতে বুঝতে সুবিধা হয় সেই জন্য আরও কয়েকটি পদ্ধতির কথা বলবো, যাতে আমরা খুব সহজেই বাচ্চা নেওয়ার যে সব থেকে গুরুত্বপূর্ণ দিন বা মুহূর্ত সেটা বুঝতে পারি। সেই রকমই আরেকটা পদ্ধতি হলো তাপমাত্রা মাপা বা নেওয়া। পিরিয়ডের সময় এবং পিরিয়ডের পরপরই মেয়েদের শরীরের যে তাপমাত্রা, যে টেম্পারেচার, সেটা কিন্তু কিছুটা কম থাকে। যখন ডিম্বাণু বের হয়, মানে ডিমটা ফোটে, তখন মেয়েদের শরীরের যে তাপমাত্রা সেটা কিছুটা বৃদ্ধি পায়, খুবই সামান্য বৃদ্ধি পায়। তাই যদি মাপা না হয়, টেম্পারেচারটা মাপা না হয়, তাহলে কিন্তু বোঝা একদমই সম্ভব না। আমাদের যে টেম্পারেচারটা থাকে ডিম ফোটার সময়, সেই টেম্পারেচারটার যে ভেরিয়েশন হয় বা বৃদ্ধি পায় সেটা 0.4 ডিগ্রি ফারেনহাইটের মতো, মানে খুবই সামান্য। তাই এটাকে মাপতে হবে ডিজিটাল থার্মোমিটার দিয়ে। আমরা যে নর্মালি থার্মোমিটার ব্যবহার করি সেটা দিয়ে মাপলে কিন্তু আমরা বুঝতে পারবো না, কারণ পয়েন্টের ডিফারেন্স। যদি প্রত্যেক দিন এই টেম্পারেচারটা মাপা হয় তাহলেই আমরা কিন্তু যেদিন আমাদের টেম্পারেচারটা বেশি হচ্ছে সেই দিনটা বুঝতে পারবো।
6 দিন কম টেম্পারেচার থাকার পর 3 দিন বেশি টেম্পারেচার থাকবে। আর এই যে 3 দিন বেশি টেম্পারেচার থাকবে, এই দিনগুলোতে কিন্তু বাচ্চা নেওয়ার জন্য সবথেকে উপযুক্ত সময়, আর যেটাকে বলা হয় ফার্টাইল উইন্ডো। এই তাপমাত্রা কিন্তু যখন তখন নিলে হবে না, একটা নির্দিষ্ট সময়ে প্রত্যেক দিন একটা নির্দিষ্ট টাইমে আমাদেরকে এই টেম্পারেচারটা নিতে হবে। আর টেম্পারেচারটা নিতে হবে মুখের মধ্যে, বগলের মধ্যে নয়। মুখের মধ্যে জিভের নিচে দিয়ে আমরা থার্মোমিটারের টেম্পারেচারটা নেব। তাহলে আমরা একটা নির্দিষ্ট টাইম ঠিক করব। বিশেষ করে যদি প্রত্যেক দিন ঘুম থেকে উঠে সকালেই বিছানায় থাকাকালীনই গায়ের টেম্পারেচারটা নিয়ে নেওয়া হয়, আর সেই জন্য প্রত্যেক দিন একটা নির্দিষ্ট টাইমে আমাদেরকে উঠতে হবে এবং টেম্পারেচারটা নিতে হবে। তাহলে কিন্তু আমরা খুব ভালোভাবে কবে আমাদের টেম্পারেচারটা বেশি হচ্ছে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। এই যে পদ্ধতি, এখানে ফার্টাইল যে উইন্ডোজ বললাম, মানে বাচ্চা নেওয়ার সঠিক যে সময় সেটা শুরুটা বোঝা যায় না, কিন্তু শেষ যেদিন হচ্ছে সেটা বোঝা যায়। তাই আগের যে সাদা স্রাবের পদ্ধতি বলা হয়েছে সেই পদ্ধতি মেনে যেদিন সাদা স্রাব যাওয়া শুরু হচ্ছে সেই দিন থেকেই যদি গর্ভধারণের চেষ্টা করা হয়, আর বেশি টেম্পারেচার যেদিন থাকছে তার 3 দিন পর পর্যন্ত সহবাস চালিয়ে যেতে হবে বাচ্চা নেওয়ার জন্য। তাহলে সবচেয়ে বেশি সম্ভাবনা যে দিনগুলোতে থাকে বাচ্চা নেওয়ার, সেই দিনগুলোকে আমরা কাজে লাগাতে পারবো। আমাদের অনেকেরই মনে হতে পারে যে প্রত্যেক মাসে কেন একটা নির্দিষ্ট টাইমে গর্ভধারণের যে সম্ভাবনা সেটা এত বেশি থাকে। মেয়েদের শরীরে একটা জরায়ু, 2টো ডিম্বনালী এবং 2টো ডিম্বাশয় থাকে, আর প্রত্যেক মাসে সেই ডিম্বাশয় থেকে একটা ডিম্বাণু পরিপক্ক হয়ে সেখান থেকে বেরিয়ে আসে এবং ডিম্বনালীতে এসে পৌঁছায়। আর এই যে পরিপক্ক ডিম্বাণু, এটা সম্পূর্ণ তৈরি থাকে একটা বাচ্চা তৈরি করার জন্য। আর এই সময় যদি ছেলেদের স্পার্ম বা শুক্রাণু এই ডিম্বনালীতে আগের থেকে উপস্থিত থাকে, তাহলে ডিম্বাণু এবং শুক্রাণুর মিলন হয় এবং গর্ভধারণ হয়। কিন্তু ডিম্বাণু যদি শুক্রাণুর সাথে মিলিত না হয়ে একা একাই জরায়ুর মধ্যে এসে পৌঁছায়, তাহলে জরায়ু কিছুদিনের মধ্যে তার মোটা যে প্রলেপ সেটা ঝেড়ে ফেলে এবং প্রত্যেক মাসে সেটাই আমাদের পিরিয়ড বা মাসিকের রক্ত হিসেবে বাইরে বেরিয়ে আসে। এটুকু জানলেই যথেষ্ট। এরপর ফিরবো কিভাবে আমরা আবার ওই যে ইম্পর্টেন্ট যে দিনগুলো বাচ্চা নেওয়ার, সেগুলো কিভাবে আমরা বুঝতে পারবো। শুক্রাণু মেয়েদের শরীরে 3 দিন পর্যন্ত বাঁচে, কিছু ক্ষেত্রে 7 দিন পর্যন্ত বাঁচে, কিন্তু একটা পরিপক্ক ডিম্বাণু মেয়েদের শরীরে বাঁচে 24 ঘন্টা, খুবই অল্প সময়। আর এই অল্প সময়টাকেই আমাদেরকে কাজে লাগাতে হবে। তাই আগের থেকেই যদি শুক্রাণু মানে স্পার্ম ডিম্বনালীতে উপস্থিত থাকে, তাহলে ডিম্বাণু বের হওয়ার সাথে সাথে খুব তাড়াতাড়ি শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন হতে পারবে এবং গর্ভধারণ সম্ভব। অর্থাৎ ডিম্বাণু বের হওয়ার আগের থেকে যদি সহবাস করা হয়, তাহলে শুক্রাণু ঠিক সময়ে ঠিক জায়গায় নিজের কাজ মানে ডিম্বাণুর সাথে মিলিত হতে পারবে। আর এই যে দিনগুলো, এগুলোকে বলা হয় ফার্টাইল উইন্ডো। আর আমরা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে এই যে ফার্টাইল উইন্ডো সেটাকেই ট্র্যাক করার মানে ধরার চেষ্টা করছি, যাতে সেই দিনগুলোকে আমরা কাজে লাগাতে পারি। যাদের পিরিয়ড সাইকেল রেগুলার তাদের এটা করা যেতে পারে। তাই বলে এই নয় যে 1 মাস পর পরই পিরিয়ড হতে হবে। যাদের পিরিয়ড সাইকেল 26 থেকে 32 দিনের, তাদের ক্ষেত্রে উইন্ডো ফার্টাইল ডেজ ধরা হয় 8 থেকে 19 দিন। এই 8 থেকে 19 দিনের মধ্যে যদি সহবাস করা হয়, তাহলে গর্ভধারণের যে সম্ভাবনা, সন্তান ধারণের যে সম্ভাবনা, সেটা থাকে সবচেয়ে বেশি। কিন্তু সবসময় যে এই 8 থেকে 19 দিনের মধ্যেই ডিম্বাণু বের হবে এমন না। তাই অন্যান্য যে পদ্ধতিগুলো সেগুলো মেনে চলতে হবে। ক্যালেন্ডার যে মেথড
সেটাও কিন্তু ব্যবহার করা যেতে পারে। এই ক্যালেন্ডার মেথড হিসেব করা একটু কষ্টকর, কিন্তু এটা হিসেব করতে পারলে কিন্তু খুব ভালো কাজ করে। যেদিন পিরিয়ড শুরু হচ্ছে সেই ডেটটাকে আমাদেরকে নোট করে রাখতে হবে। পরের বার যেদিন মাসিক শুরু হবে সেই ডেটটাকে আমাদেরকে নোট করে রাখতে হবে। এইভাবে 6 মাস আমাদেরকে নোট করতে হবে। মানে কারোর যদি মাসিক মাসের 1 তারিখে হয় এবং পরের যে মাসিক সেটা মাসের 30 তারিখে হয়, তাহলে তার ক্ষেত্রে পিরিয়ড সাইকেল হবে 29 দিনের। এইভাবে 6 মাস পর্যন্ত যে পিরিয়ড সাইকেল সেটা হিসেব করে রাখতে হবে এবং নোট করে রাখতে হবে। প্রত্যেক মাসে যে পিরিয়ড সাইকেল একই ডেটের হবে তা কিন্তু নয়। কোনো মাসে বেশি দিনের সাইকেল হতে পারে, কোনো মাসে কম দিনের সাইকেল হতে পারে। আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই 6 মাস যে নোট করব তার মধ্যে সব থেকে বেশি দিনের যে সাইকেল সেটাকে নিতে হবে এবং সব থেকে কম দিনের যে সাইকেল সেটাকে আমাদেরকে নিতে হবে। তারপর সব থেকে কম দিনের যে পিরিয়ড সাইকেল তার থেকে 18 বিয়োগ করতে হবে এবং সব থেকে বেশি দিনের যে সাইকেল তার থেকে 11 বিয়োগ করতে হবে। মানে আমরা যদি ধরি কারোর সব থেকে কম পিরিয়ড সাইকেল হলো 28 দিনের, তাহলে 28 থেকে আমরা 18 বিয়োগ করব, পাবো আমরা 10। আর বেশি দিনের পিরিয়ড সাইকেল হলো 34 দিনের, তাহলে 34 থেকে 11 বিয়োগ করব, পাবো আমরা 23 দিন। অর্থাৎ এই যে 10 থেকে 23 দিন, এই দিনগুলোতে যদি সহবাস করা হয় তাহলে গর্ভধারণের সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি। এই দিনগুলোই হলো ফার্টাইল উইন্ডোজ, কারণ এই সময় যে কোনো দিন ডিম্বাশয় থেকে বের হওয়ার সম্ভাবনা থাকে। তাই এই সময় যদি সহবাস করা হয় তাহলে আগের থেকেই শুক্রাণু ডিম্বাণুর জন্য ওয়েট করতে পারবে। এছাড়া ওভুলেশন কিট ব্যবহার করে আমরা কিন্তু ওভুলেশন যে ডে সেটা ঠিক করতে পারি, সেটা কিন্তু ট্র্যাক করতে পারি। কিন্তু সবার ক্ষেত্রে ওভুলেশন কিটটা কেনা সম্ভব নয়, কারণ এটা একটু কস্টলি। সবার ফার্টাইল উইন্ডোজ একই রকম হয় না। রেগুলার পিরিয়ড সাইকেল হলেও প্রতি মাসে ফার্টাইল উইন্ডোজ আলাদা হয়ে থাকে। তাই নিজের শরীরের দিকে একটু ভালোভাবে যদি লক্ষ্য বা খেয়াল রাখা যায়, যেমন সাদা স্রাবের ধরন, তাপমাত্রা, এগুলো যদি একটু খেয়াল রাখা যায় তাহলে কিন্তু এই যে ফার্টাইল উইন্ডোজ সব থেকে যে ইম্পর্টেন্ট টাইম বাচ্চা নেওয়ার, সেটা কিন্তু খুব ভালোভাবে বোঝা যায়। তবে কোনো পদ্ধতি একদম 100% নিশ্চিত করতে পারে না যে এই সময়ে ডিম্বাণু বের হবে এবং সেই সময় যদি সহবাস করা হয় তাহলে গর্ভধারণ হবে। কয়েকটি পদ্ধতি মেনে চললে গর্ভধারণের যে সম্ভাবনা সেটা অনেকটা বাড়ে। নিয়মিত সহবাস করলে বা একদিন পর পর সহবাস করলে 1 বছরের মধ্যে প্রায় 80% মানুষ সফল হয়। 3-4 মাস চেষ্টা করার পরও যদি সফল না হয়ে থাকে তাহলে টেনশন করার কোনো কারণ নেই। 1 বছর পর্যন্ত চেষ্টা করুন, অবশ্যই সফল হবেন। 1 বছর পর যদি সফল না হন তাহলে অবশ্যই কোনো ডক্টরের সাথে কনসাল্ট করুন। আর যেসব মেয়েদের বয়স 35-35 উপরে, তাদের ক্ষেত্রে বলবো যে 6 মাস চেষ্টা করার পর অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করুন। তো অবশ্যই আপনি আপনার নিজের শরীরের দিকে একটু খেয়াল রাখুন। এই যে ইম্পর্টেন্ট ডেগুলো সেগুলো অবশ্যই আপনি ট্র্যাক করতে পারবেন এবং খুশির খবর পাবেন। তো ভালো থাকুন, টেক কেয়ার।